এক্সিস্ট, এগুলো সবই নরেন্দ্র মোদী অমিত শাহের পেইড এজেন্ট। তো সমস্ত কিছুকে চুরমার করে দিয়ে গণতন্ত্রের যে অসীম সৌন্দর্য, গণতন্ত্রের যে অন্তর্নিহিত শক্তি, যে ভারতের জনগণ ওই যে স্বৈরাচারের প্রতিভু, নতুন নব্য উপমহাদেশে ফ্যাসিবাদের গডফাদার, যার শিষ্যরা বাংলাদেশে আছে, সেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে বাংলাদেশে, সেই নরেন্দ্র মোদীকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে। এবং আমরা অমিত শাহ আর মোদী সাহেবের গদি এখন খুবই নড়বড়ে। 240 এখন 240, 12 এবং 16 এই এতটুকুই এই নাম্বার নিয়ে তারা 12-16 মধ্যে একজন ছুটে গেলে শেষ। এবং বিজেপির পক্ষে একা সরকার গঠন করা এখন আর সম্ভব হচ্ছে না। আমি সৈয়দ মামুন মাহবুবকে ভারতীয় নির্বাচন নিয়ে কথা বলার অনুরোধ করছি। আর সবসময় ভারতের নির্বাচন হয়, 5 বছর পর পর বিভিন্ন সময় চেঞ্জ হয়, কিন্তু এইবারে ভারতের নির্বাচন নিয়ে বিশেষ করে বাংলাদেশের মানুষের বা আমাদের উপমহাদেশের গণতান্ত্রিকামী মানুষের আগ্রহটা বেশি ছিল এই কারণে যে এই উপমহাদেশের 3টা দেশে একটা অঘোষিত স্লোগান হয়ে গিয়েছিল যে বাংলাদেশে হাসিনা এক পার্টি, এক পরিবার, এক দল, এটা হচ্ছে বাংলাদেশে। ভারতে হচ্ছে নরেন্দ্র মোদী, ইসকি বার 400 পার, নরেন্দ্র মোদী হ্যায় তো সব মুমকিন হ্যায়, মোদী আছে তো সব আছে। আর পাকিস্তানে হচ্ছে ওই যে চোরা শরীফ গ্রুপের শাহবাজ শরীফরা, এটাই নিয়তি মানুষ মনে করেছিল। এবং ভারতে গণতন্ত্রের অন্তত ভোটের প্র্যাকটিসের কারণে আরেকটা আছে এক্সিট পোল, তারপরে বিভিন্ন সি ভোটার, কে ভোটার, এক্সিট ভোটার। আপনার ভুবনেশ্বরে বিখ্যাত জগন্নাথ মন্দির আছে, এই জন্য মোদী এই যে গতকাল বিজেপির হেডকোয়ার্টারে গিয়ে আর জয় শ্রীরাম বলে না, বলে যে জয় জগন্নাথ। একটা পারফেক্ট টাউট, একটা ক্যানভাসার। আমি ভারতের জনগণের যে মোহভঙ্গ হয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ। এবং একটা আমরা যেরকম কলেমা পাল্টা ফেলছে আর কি, কলেমা পাল্টা নিয়ে ফেলাইছে নতুন কলেমা। হ্যাঁ, এবং যার ফলে ও যে একটা ধর্ম ব্যবসায়ী এটা উন্মোচিত হয়ে। ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান, আপনার কাছে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, ভারতের নির্বাচন নিয়ে পর্যালোচনা চলছে, আপনার বিশ্লেষণটা এখন ভারতের নির্বাচন নিয়ে করবেন। তো মোদী সাহেবের যে অবস্থা, সেই অবস্থা আপনার নিশ্চয় মনে আছে যে গত ইলেকশনের আগে উনি পানির নিচে যে আপনার অবতার করার চেষ্টা করেছিলেন, যে আপনার ধ্যানে বসছিলেন, এবং যে হিন্দুত্ব, এই হিন্দুত্ব আর যে ধর্মটাকে সামনে এনে পেশ করা, যে আপনার বিভিন্ন ভাবে শুধু ইন্ডিয়ার, শুধু সেন্ট্রালে বলবো না আমি, ওয়েস্ট বেঙ্গলে, তামিলনাড়ুতে এবং কেরালায়ও অনেক চেষ্টা করেছেন যে এই স্টেট গুলাকে ওনার পক্ষে নেওয়ার জন্য। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সিপিএম 2009 সাল পর্যন্ত 30-40 বছর সিপিএম এই 3টা স্টেটে তারা মেজরিটি, এবং তাদের খুবই স্ট্রং হোল্ড ছিল সিপিএম এর, কেরালাতে, তামিলনাড়ুতে এবং ইয়েতে ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবঙ্গ চৌতি বছরই তো পশ্চিমবঙ্গ ছিল, কিন্তু সেখানে জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এবং আপনি হয়তো আমি যখন ছোটকালে তখন দেখছি যে ত্রিপুরা 2টা আসন, কিন্তু ত্রিপুরার আসনগুলা সিপিএম পাইতেন, এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী সিপিএম ছিল, কমিউনিস্ট পার্টি। এবং এই 3টা স্টেটই 3টা ভাষা, ডিফারেন্ট ভাষা, যেমন কেরালাতে মালয়ালম, তামিলনাড়ুতে তামিল এবং ওয়েস্ট বেঙ্গলে বাংলা। যে এই 3টা ভাষা ওরা কিন্তু হিন্দিতে কথা বলে না, খুবই কম বলে। এবং এই 3টা স্টেটই আপনার খুবই মারাত্মক ভাবে এই আপনার সিপিএম এর মোদী সরকার পরাজিত হয়েছে, মোদীও পরাজিত হয়েছে, সিপিএম পরাজিত হয়েছে। এখানে শুধু আমরা শুধু এটা না, দেখেন যে এই যে মামুন ভাই একটা বললেন যে 4500 কিলোমিটার হেঁটেছেন, এই 4500 কিলোমিটার আপনার রাহুল গান্ধী হাঁটতে যে
কত পদে পদে সরকারের পুলিশ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিলেন, এবং সেই রাস্তায় উনি বসে বলছিলেন যে তোমরা আমাকে এখানে আটকে রাখতে পারবা না, আমি রাস্তায় বসে থাকবো যতক্ষণ। শুধু রাহুল গান্ধী না, প্রিয়াঙ্কাকেও একই অবস্থা করেছিলেন। আপনার 100 দিনের কর্ম টাকা দিয়ে দিব। দেখেন, যদিও সরকার, কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারকে টাকা দেয়নি, ওই লোকদেরকে টাকা দেয়নি যে 100 দিনের টাকা, সেই টাকাটা রাজ্য সরকার তার নিজের থেকে দিয়েছে। কতটুকু ক্লোজ কানেকশন আপনার জনগণের সাথে। তো যতই আপনার উড়ো কথা বলুক না কেন কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের মানুষ সবচেয়ে ভাওতাবাজি এটা বুঝে গিয়েছে এই ইলেকশনে। 12-16 মধ্যে একজন চুপে গেলে এখনো অনিশ্চিত, আসলে ওই পারে হয়ে যাবে, এখনো অনিশ্চিত। আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে উনি যাবেন, যে মোদীকে আপনার আমন্ত্রণে এবং মোদীর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। আমি জানি না এটা কতটুকু কনফার্ম হবে। আই উইল ওয়েট আনটিল সানডে। আমার মা 71-এ আমাকে পেটে নিয়ে গর্ভে ধারণ করে ঘুরেছে গ্রামের পর গ্রাম। আমার বাবা সরকারি চাকরি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। সেই বাংলাদেশে আজ 10 বছর ধরে 3টা নির্বাচনে আমার কোনো ভোটাধিকার নাই। এখন বাংলাদেশের সরকার প্রধানরা কোন লজ্জায় ভারতে যায়? আমার কাছে বোধগম্য না। মানুষের তো একটা লজ্জা থাকে। না গেলে আবার তাদের গতি থাকবে কিনা সেটাও তো আপনি চিন্তা করতে হবে। তবে আমি আপনাকে একটা কথা বলি, ভারতের নির্বাচন কিন্তু মাসুক ভাই একটা খুব কমপ্লেক্স ব্যাপার। আপনি কি এটা জানেন? নিশ্চয়ই জানেন, আপনারা দুইজনই জানেন, বিজ্ঞ মানুষ। ইন্ডিয়া জোট কিন্তু অনেক জায়গায় নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই করেছে। পশ্চিমবঙ্গে যেরকম কংগ্রেস বামপন্থীরা মিলে তৃণমূলের সঙ্গে ফাইট করেছে, বিজেপির সঙ্গে ফাইট করেছে। কেরালায় বামপন্থী বনাম কংগ্রেস, যেখানে ডাইরেক্ট হেড টু হেড হয়েছে, সেখানে বিজেপি একেবারে এলিমিনেটেড হয়ে গেছে। মন্ত্রণালয় নীতিশ এবং নাইডু তাদের দাবি, এবং এই 8টি মন্ত্রণালয় যদি না দেওয়া হয় তাহলে কোন দিকে যাবে? যদি আপনার ইন্ডিয়া জোট যদি দিয়ে দেয়, তখন আনটিল সানডে কিছু বলা যাচ্ছে না। আমি পাঠান ভাই আপনাকে একটু হেল্প করি আপনার ভাই হিসাবে। আমি ধরেন রাজনীতিক পর্যবেক্ষণ করতে গেলে তো নেতাদের কোলের কাছে যেতে হয় না। আমি ভোটের প্রথম দিনই, গতকালই ফলাফলের পর রাহুলের ইন্টারভিউ দেখে আমি বুঝেছি হি হ্যাজ বিকাম সো ম্যাচিউর। তাকে সরকারের গঠন বলতেই বলেছে, আমার পার্টনারদের সঙ্গে আলাপ না করলে আমি বলবো না। এবং আপনি দেখেছেন কিনা, চার্টার্ড প্লেনে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব একসঙ্গে এসেছে। এবং আমি আপনাকে বলি, 2.5 বছর চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী, 2.5 বছর নীতিশ প্রধানমন্ত্রী, এই অফার অলরেডি ইন্ডিয়ার জোট থেকে গেছে। এবং কংগ্রেসের বড় দল হয়েও তারা বলেছে আমাদের মন্ত্রণালয় লাগবে না। কাজে রোববার পর্যন্ত অনেক খেলা হবে। গণতন্ত্রে এটাই বিউটি। আমাদের এটা হচ্ছে না। আমার তো অন্য কোনো দুঃখ নাই। আমি সব টকশো গুলোতে আমি অন্য আলোচকদেরও বলি, আওয়ামী লীগের সঙ্গে ওই বাইনারি তর্কেই আপনি যাবেন না।